বেসিক কিছু ইনফরমেশন আছে ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট সম্পর্কে এবং তার প্রিন্সিপাল গুলো, এগুলো আমরা জানবো আজকে। এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি ফিশারিজ ম্যানেজমেন্ট। আমাদের ফিশারিজ কি সেটা আমরা জানবো আগে, তারপর ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। এখানে দুইটা ওয়ার্ড আছে, ফিশারিজ এবং ম্যানেজমেন্ট, তাই না? এখানে ফিশারিজ আমরা অনেকে জানি, অলরেডি আমরা জেনে গেছি, কারণ আমাদের যেহেতু তোমাদের এখানে এখন তোমরা আসো কি ফোর্থ সেমিস্টারে, তাই না? ফোর্থ সেমিস্টারে আসো, এর মধ্যে অলরেডি ফিশারিজ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলছো। ফিশারিজ যদিও আমাদের এখানে নতুন করে কোনো কিছু জানার নাই, আমরা শুধু এইটুকুই জানবো যে ফিশারিজ জিনিসটা হলো কি যে কনসার্ন উইথ দ্য ফিশ অর সেলফিশ, দে মেইনলি ডিল উইথ ক্যাচিং, প্রসেসিং অ্যান্ড সেলিং ফিশ। এখানে ফিশারিজ বলতে ক্যাচিং, প্রসেসিং এবং সেলিং ফিশ এবং সেলফিশ দুটোই বুঝাবে এখানে ফিশারিজের ক্ষেত্রে। And fisheries are solely related to catching wild fish or raising and harvesting fish through aquaculture or fish farming. এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ক্যাচিং ওয়াইল্ড ফিশ or raising and harvesting fish through aquaculture or fish farming. একটা হচ্ছে ওয়াইল্ড ফিশ ক্যাচিং আর একটা হচ্ছে যে হারভেস্টিং ফিশ থ্রু অ্যাকোয়াকালচার অর ফিশ ফার্মিং। এখানে দুটোই আছে, যে আমাদের যেটা ওয়াইল্ড পপুলেশন থেকে আমরা যেটা হারভেস্ট করি সেটাও আছে, আবার যেটা অ্যাকোয়াকালচারের মধ্যে যেটা অ্যাকোয়াকালচার থেকে যেটা হারভেস্ট করি সেটাও এর মধ্যে পড়বে। তাহলে এখানে ফিশারিজ বলতে আমরা ফিশ এবং শেলফিশ, শেলফিশের মধ্যে আমরা কি জানি, চিংড়ি, তাই না? চিংড়ি, তারপরে হলো চিংড়ি জাতীয় যেগুলো আরো অন্যান্য যেটা আছে সেটা আমরা এখানে পাবো, শেলফিশ, শামুক ঝিনুক জাতীয়, এটা ফিশারিজের মধ্যেই পড়বে। ওয়াইল্ড ফিশ কোনগুলোকে বলবো? ফিশ আমাদের যেগুলো ইন্ডিজিনাস ফিশ, যেগুলো আমরা নেচারে আমরা যেগুলো পাই, যেটা ওয়াইল্ড সোর্স থেকে যেটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা ওয়াইল্ড ফিশ বলি, তাই না? ওয়াইল্ড সোর্স কি আমাদের? আমাদের ওয়াইল্ড সোর্স হচ্ছে যে আমাদের নেচার, যেমন নদী, খাল, বিল, ফ্লাড প্লেন, সেগুলো হলো আমাদের ওয়াইল্ড সোর্স। অ্যাকোয়াকালচারের বাইরে যেগুলো, সেগুলোই হবে ওয়াইল্ড সোর্স, ঠিক আছে? কি হবে? হ্যাঁ, আমাদের ইনল্যান্ডের মধ্যে উপকূলও পড়বে, ক্লিয়ার? এখানে শুধু মেরিন পোর্শনটা বাদ দিয়ে আমরা যেটা আলোচনা করবো, মেরিন পোর্শন বাদ দিয়ে। কিন্তু এখানে ফিশারিজ বলতে, এখানে টোটাল ফিশারিজ বলতে এখানে আমাদের মেরিন, উপকূল, ইনল্যান্ড সবই বুঝাবে, ঠিক আছে? আর যদি আমরা ইনল্যান্ড ফিশারিজ বলি সেক্ষেত্রে শুধু আমাদের ইনল্যান্ডের এবং কোস্টাল পর্যন্ত বোঝাবে, এখানে মেরিনটা ইনক্লুড হবে না, ক্লিয়ার? যদি আমরা ইনল্যান্ড ফিশারিজ বলি সেক্ষেত্রে কি হবে, ইনল্যান্ড এবং কোস্টাল ইনক্লুড হবে এর সাথে। আচ্ছা, এরপরে আমরা ফিশারিজ জানলাম, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট জিনিসটা এটা একটা টার্ম, ঠিক আছে? যে টার্মটা যদিও বুঝতে একটু কষ্ট হতে পারে কিন্তু আসলে খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইজ আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু অ্যান্ড উইথ পিপল ইন ফর্মালি অর্গানাইজড গ্রুপস। এখানে একটা গ্রুপের মাধ্যমে আমরা যেটা অর্জন করে থাকি, হ্যাঁ, এবং
যে অর্জন করার যে কৌশলটা, আমরা যদি কোনো কিছু পজিটিভ জিনিস পেয়ে থাকি এবং সেটার যে আর্ট, এটাকে আমরা ম্যানেজমেন্ট বলি। মানে একটা কিছু কোনো কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে, হ্যাঁ, এখানে বান্ডল অফ অ্যাক্টিভিটিস থাকবে, সেই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা একটা অ্যাচিভমেন্ট অর্জন করি, অ্যাচিভমেন্ট পেয়ে থাকি এটা থ্রু এ গ্রুপ। সেটা অর্গানাইজ তো অবশ্যই হতে হবে। এখানে গ্রুপ হতে পারে কি 2 জন 3 জন 5 জন, শুধু ইন্ডিভিজুয়াল না আর কি। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এখানে ম্যানেজমেন্ট কথাটা এখানে আসবে না। ক্লিয়ার? ম্যানেজমেন্ট আসবে শুধু এখানে গ্রুপের ক্ষেত্রে, সেটা 2 অথবা ততোধিক হতে পারে। এখানে ম্যানেজমেন্ট একটা কি, এটা হলো আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু অ্যান্ড উইথ পিপল। এখানে থ্রু অ্যান্ড উইথ দুইটা কথা আছে এখানে, থ্রু অ্যান্ড উইথ। তার মানে কি জনগণের দ্বারা এবং জনগণকে সাথে নিয়ে, তাই না? ওই যে কয়জনের গ্রুপে ইনভলভ থাকবে, হ্যাঁ, তাদের দ্বারা এবং তাদের মধ্য থেকে যে অ্যাক্টিভিটিস থাকবে, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। যে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা কোনো একটা কিছু অর্জন করতে পারি। Management is a multi-purpose organ that manages business and manages managers and manages workers and work. এখানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ম্যানেজমেন্ট এটা আসলে কোনো একক কাজ না, এটা একটা বান্ডেল অফ অ্যাক্টিভিটিস। আমি আগে যেটা বলেছি বান্ডেল অফ অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে কয়েকটা পার্ট থাকবে। একটা হচ্ছে যে বিজনেসকে ম্যানেজ করা, মানে বিজনেস মানে কি আমি যে কাজটা করব সেই কাজটা ম্যানেজ করবে। তারপরে যে ম্যানেজ করতে গিয়ে যে আমাদের যে গ্রুপ থাকবে, গ্রুপের যে ম্যানেজার, হ্যাঁ, এবং যে লিডার, সেও কিন্তু ম্যানেজ হবে, তাকেও ম্যানেজ করতে হবে, তাকেও এখানে কিন্তু অ্যাক্টিভিটির আওতায় নিয়ে আসতে হবে। ম্যানেজার ওয়ার্কার্স অ্যান্ড ওয়ার্ক, এবং যারা গ্রুপে ইনভলভ থাকবে, যারা অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকবে, তাদেরও কিন্তু ম্যানেজমেন্টের আওতায় তারাও আসবে। ঠিক আছে? এবং যে কাজগুলো তারা করবে সেগুলো কিন্তু একটা অ্যাক্টিভিটি যেগুলো থাকবে, সেই অ্যাক্টিভিটি গুলো এর মধ্যে আসবে। তাহলে এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে মাল্টিপারপাস অর্গান, তার মধ্যে একটা হলো বিজনেস ম্যানেজার ম্যানেজ, আর হলো ওয়ার্কার্স এবং ওয়ার্ক ম্যানেজ। হ্যাঁ, কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে ম্যানেজমেন্ট। এক কথায় যদি আমরা বলি তাহলে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু পিপল। তার মানে আর্ট অফ গেটিং থিংস, এটা যে কোনো কিছু পাইতে গেলে আমাদের যে কাজটা করতে হয় গ্রুপের মাধ্যমে, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। ক্লিয়ার জিনিসটা? তোমরা বিষয়টা পরিষ্কার কিনা তোমাদের? জি স্যার। যেমন আমরা এই যে এখন যে ক্লাসটা করছি, এটাও কিন্তু একটা ম্যানেজমেন্টের আওতায়, কারণ আমি তোমাদেরকে নিয়ে ক্লাসটা করছি। এখানে ক্লাসটা করার পরে কি হবে যে আমরা একটা কিছু বিষয় আমরা জানবো, তাই না? জানার বিষয়টা এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে। একটা হচ্ছে যে আমি এখানে ইনভলভ, কারণ আমাকে এখানে ক্লাস নোটটা রেডি করতে হয়েছে, হ্যাঁ, এবং ক্লাসের শিডিউল দিতে হয়েছে, এবং সেটা তোমাদেরকে ডেলিভারি দিতে হচ্ছে। তোমরাও এখানে ইনভলভ, কারণ তোমাদের এখানে পার্টিসিপেট করতে হচ্ছে, তোমাদেরকে অ্যাটেনশন দিতে হচ্ছে। ঠিক আছে? তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে এবং তোমাদেরকে এটা রিসিভ করতে হচ্ছে। এই কতগুলো কাজ এখানে ইনভলভ। অনলাইনে আমরা ক্লাস করছি, সেখানে এখানে একটা অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো সবগুলো মিলেই কিন্তু এখানে আমাদের এই কন্টেন্টটা আমরা ডেলিভারি দিতে পারছি তোমাদেরকে, তোমরা বিষয়গুলো এখানে জানতে পারছো। কাজে এটাই হচ্ছে এক কথায় যেটা বলা হয়েছে, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু পিপল। আচ্ছা, এখন আমরা তাহলে পরের স্লাইডে চলে আসি। আমরা ফিশারিজ জানলাম, ম্যানেজমেন্টও জানলাম, তাই না? এখন আমরা আসবো ফিশারিজ ম্যানেজমেন্ট। আমরা আলাদাভাবে ফিশারিজ জেনেছি, ম্যানেজমেন্টও জেনেছি, এখন আমরা জানবো ফিশারিজ ম্যানেজমেন্ট সম্পর্কে। Fisheries management is the activity of protecting fishery resources, so sustainable exploitation is possible, drawing on fisheries science and including the precautionary principle. এখানে কতগুলো জিনিস আছে। একটা হচ্ছে কি activity of protecting fishery resources so sustainable exploitation is possible. Sustainable exploitation, এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা?
সাস্টেনেবল কি? স্যার মানে মাছটা হচ্ছে নিয়ন্ত্রণের মাধ্যমে ধরা, আমাদের সাস্টেনেবল ওয়েতে ধরা। রাইট, হ্যাঁ সেটা, এবং এমন ভাবে সাস্টেনেবল এক্সপ্লয়টেশন করতে হবে যেটার মাধ্যমে রাইট ফিশারিজ যে রিসোর্স আছে আমাদের রিসোর্স কি কি, যেমন আমাদের নদী নালা খাল বিল পুকুর, হ্যাঁ, এবং আমাদের মৎস্য সম্পদ সবই হলো আমাদের রিসোর্স। আমাদের রিসোর্সকে সংরক্ষণ করেই, হ্যাঁ, আমাদের এক্সপ্লয়েট করতে হবে এবং এমন এক্সপ্লয়েট করতে হবে যেটা সাস্টেনেবল হচ্ছে যেটা পরবর্তীতে আমাদের পপুলেশনে, ফিশ পপুলেশনে কোনো হ্যাম্পার না হয়, পরবর্তীতে আমাদের মাছ পাইতে কোনো সমস্যা যেন না হয়। আমরা একবারে যদি সেচ দিয়ে আমরা সব মাছ ধরে ফেললাম তাহলে কি হবে? পরবর্তীতে আমরা কি মাছ পাবো? পাবো না। না স্যার। হ্যাঁ, এটাই হলো সাস্টেনেবল এক্সপ্লয়টেশন। তার মানে কি আমাদের ওইভাবে নির্ধারণ করে আমাদের এক্সপ্লয়েট করতে হবে যেটাতে আমরা পরবর্তীতে আমরা যেন এখান থেকে আবার মাছ আগের মতোই পাই। ড্রয়িং অন ফিশারি সায়েন্স, এখানে আমাদের যে ফিশারি সায়েন্স যেটা আমরা এখন অধ্যয়ন করছি আর কি, যেটা আমরা জানছি, এটা একটা অবশ্যই একটা সায়েন্স এবং এটা জানার উদ্দেশ্য তাই, হ্যাঁ, যে এই সায়েন্সকে আমরা এখানে কাজে লাগাবো, অ্যান্ড ইনক্লুডিং দ্য প্রিকশনারি প্রিন্সিপল, এবং আমাদের যে নীতি আছে, প্রিন্সিপল আছে, অনেকগুলো প্রিন্সিপল আছে, সেই প্রিন্সিপল গুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং প্রিন্সিপল গুলো অ্যাপ্লাই করে সায়েন্সকে সাথে নিয়েই আমাদের এই সাস্টেনেবল এক্সপ্লয়টেশন যেটা আমরা করব ফিশারি রিসোর্সের ক্ষতি না করে, সেটাই হচ্ছে আমাদের ফিশারিজ ম্যানেজমেন্ট। তার মানে আমরা এখানে ক্লিয়ার হইলাম যে ফিশারিজ ম্যানেজমেন্ট হচ্ছে এমন কিছু অ্যাক্টিভিটি যেটার মাধ্যমে আমরা এই রিসোর্স থেকে সাস্টেনেবল এক্সপ্লয়েট করব এবং শুধু সায়েন্সকে নিয়ে এবং সেটা প্রিন্সিপল গুলোকে মেনে নিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে ফিশারিজ ম্যানেজমেন্ট। Modern fisheries management is often referred to as a governmental system of appropriate management rules based on the defined objectives and a mix of management means to implement the rules which are put in place by a system of monitoring, control and surveillance. এখানে যে বিষয়টা আসছে যে মডার্ন ফিশারিজ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝবো, যে আমাদের কিছু কিছু ম্যানেজমেন্ট রুল আছে, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট রুল, হ্যাঁ, গভর্নমেন্ট সিস্টেমে। কারণ আমাদের অনেকগুলো আইন আছে, ফিশারিজ ফিশ অ্যাক্ট আছে, তাই না? অনেকগুলো আইন আছে আমাদের ফিশারিজ রিলেটেড, সেই আইনগুলোকে কিন্তু আমাদের মানতে হবে, যেগুলো কি বেসড অন ডিফাইন্ড অবজেক্টিভস, হ্যাঁ, বিশেষ কিছু অবজেক্টিভের কে বেস করে কিন্তু এই আইনগুলো করা, সেই আইনগুলো আমাদের মেনে কিন্তু এটা ম্যানেজমেন্টের করতে হবে। And a mix of management means to implement the rules which are put in place by system of monitoring, control and surveillance. এখানে আইন প্রয়োগ করতে হবে এবং সেই সাথে আমাদের মনিটরিং, কন্ট্রোল এন্ড সার্ভিলেন্স, এই জিনিসটাও আমাদের এখানে সিস্টেমে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মডার্ন ফিশারিজ ম্যানেজমেন্ট। এ পপুলার অ্যাপ্রোচ ইজ দ্য ইকোসিস্টেম অ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজমেন্ট, ঠিক আছে? এক কথায় যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ইকোসিস্টেম অ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে পপুলার অ্যাপ্রোচ এখন বর্তমানে। মানে ইকোসিস্টেমকে সমৃদ্ধ করতে হবে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট হলো ফিশারিজ ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে আসতেছে the working definition of fisheries management used by the FAO and mass sited fisheries. এখানে FAO এর একটা ডেফিনেশন আছে ফিশারিজ ম্যানেজমেন্ট সম্পর্কে, সেটা আমরা জানি। সেটা হচ্ছে কি, the integrated process of information gathering, analysis, planning, consultation, decision making, allocation of resources, and formulation and implementation with enforcement as necessary of regulations or rules which govern fisheries activities in order to ensure the continued productivity of the resources and the accomplishment of other fisheries objectives. ঠিক আছে? এখানে অনেকগুলো বিষয় আছে। এই এফএওর যে ডেফিনেশনটা সেটা এখানে কিন্তু সবকিছু এখানে ইনক্লুড করা হয়েছে। এটা একটা ইন্টিগ্রেটেড প্রসেস। কি থাকবে সেখানে? ইনফরমেশন গ্যাদারিং, অ্যানালাইসিস, প্ল্যানিং, কনসালটেশন, decision making, allocation of resources, and formulation. Formulation means project preparation and implementation with enforcement as necessary
of regulations or rules. এখানে আমরাও আগেই বলছি যে enforcement as necessary enforcement of regulations or rules সেটা আমাদের এখানে থাকতে হবে which govern fisheries activities in order to ensure the continue. এখানে আমরা মোটামুটি আগে যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো এখানে সবগুলোই কিন্তু আছে এফএও এর যেটা ডেফিনেশন ক্লিয়ার। এইটুকুতে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা বলো ফিশারিজ ম্যানেজমেন্ট সম্পর্কে? আমরা তাহলে পরের স্লাইডে চলে গেলাম, সেটা হলো অবজেক্টিভস অফ ফিশারিজ ম্যানেজমেন্ট। এখানে ফিশারিজ ম্যানেজমেন্টের অবজেক্টিভসটা কি? এখানে অ্যাকর্ডিং টু এফএও ফিশারিজ ম্যানেজমেন্ট শুড বি বেসড অন দ্য ফলোইং অবজেক্টিভস। এফএও অনুযায়ী এখানে 4-5টা এখানে অবজেক্টিভ আছে ফিশারিজ ম্যানেজমেন্টের। কি কি? একটা হচ্ছে ম্যাক্সিমাইজ সাস্টেনেবল বায়োমাস ইল্ড। বায়োমাস ইল্ড আমরা বুঝি কিনা? একটা হচ্ছে বায়োমাস ইল্ড আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ সাস্টেনেবল ইকোনমিক ইল্ড। এখানে দুটো বিষয় আছে। 3 নম্বর হচ্ছে সিকিউর অ্যান্ড ইনক্রিজ এমপ্লয়মেন্ট, 4 নম্বর হচ্ছে সিকিউর প্রোটিন প্রোডাকশন অ্যান্ড ফুড সাপ্লাইজ, আর 5 নম্বর হচ্ছে ইনক্রিজ এক্সপোর্ট ইনকাম। এখানে প্রথম যেটা সেটা হচ্ছে বায়োমাস ইল্ড মানে আমাদের যে প্রোডাকশন, হ্যাঁ, এবং পপুলেশন যে ইনক্রিজ অফ দ্য পপুলেশন অথবা যে প্রোডাকশন অফ দ্য পপুলেশন সেটা কিন্তু আমাদের সাস্টেনেবল পর্যায়ে ম্যাক্সিমাইজ হইতে হবে, এটা একটা অবজেক্টিভ আর কি। আর ইকোনমিক সাস্টেনেবল ইকোনমিক ইল্ড সেটা এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যেটা আমাদের এর সাথে অর্থনীতির একটা বিষয় জড়িত আছে, যে আমাদের শুধু বায়োমাস ইল্ড বাড়াইলে হবে না, সেটা অবশ্যই আমাদের ইকোনমিক্যালি বেনিফিটেড হইতে হবে, তাই না? আমাদের ইকোনমিক্যালি বেনিফিটেড মানে কি? আমাদের যেটা আমরা আহরণ করব সেটা যেন ম্যাক্সিমাম ইকোনমিক বেনিফিটেড আমরা পাই সেখান থেকে। তাহলে একটা হচ্ছে যে আমাদের শুধু প্রোডাকশন বাড়াইলেই হবে না, সেখান থেকে আমাদের ইকোনমিকও আমাদের পাইতে হবে। এই দুইটা জিনিস এখানে ম্যাক্সিমাইজ যেটা করা যায় সেটার জন্য হচ্ছে এই ফিশারিজ ম্যানেজমেন্ট। সিকিউর অ্যান্ড ইনক্রিজ এমপ্লয়মেন্ট, এখানে এমপ্লয়মেন্ট অবশ্যই বাড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে, তাই না? অবশ্যই আমাদের এই ম্যানেজমেন্টের একটা মেইন পার্ট হচ্ছে এমপ্লয়মেন্ট, কারণ এমপ্লয়মেন্ট যদি আমাদের ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে, হ্যাঁ, সুসংহত থাকবে। আর যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হবে। সিকিউর প্রোটিন প্রোডাকশন অ্যান্ড ফুড সাপ্লাইজ, এখানে প্রোটিন প্রোডাকশন অ্যান্ড ফুড সাপ্লাইজ এটা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের মাছ যেহেতু একটা মেইন প্রোটিন সোর্স, আমাদের অ্যানিমেল প্রোটিন সোর্স, কাজেই এই বিষয়টা আমাদের এখানে আসবে। ইনক্রিজ এক্সপোর্ট ইনকাম, সেই সাথে আমাদের যেগুলো এক্সপোর্টেবল যেগুলো ফিশ সেগুলোর মাধ্যমে আমাদের এক্সপোর্টও আমাদের বাড়াতে হবে। স্যার এখানে বায়োমাস বলতে কোন পপুলেশনকে বোঝাচ্ছে স্যার? বায়োমাস হচ্ছে আমাদের এখানে টোটাল যে আমাদের যে বায়োমাস আর কি ফিশ, এখানে আমাদের যে ফিশারিজ ম্যানেজমেন্ট সম্পর্কে বলছি, আমাদের ফিশ বায়োমাসকে আমরা এখন বুঝবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই মোটামুটি আমাদের 5টা হচ্ছে অবজেক্টিভস অ্যাকর্ডিং টু এফএও। ক্লিয়ার? এরপরে আছে ফিশারিজ অবজেক্টিভস নিড টু বি এক্সপ্রেসড in concrete management rules. In most countries, fisheries management rules should be based on the internationally agreed, though non-binding code of conduct for responsible fisheries agreed at a meeting of the UN's Food and Agriculture Organization session in 1995. এখানে এফএও যেটা বলছে যে আমাদের অবজেক্টিভ গুলো, হ্যাঁ, এই মানে ফুললি অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনের জন্য আমাদের যে এখানে কোড অফ কন্ডাক্ট ফর রেসপন্সিবল ফিশারিজ, হ্যাঁ, এই একটা বিষয় আছে যেটা ইউনাইটেড নেশনের একটা মিটিং এ এটা একটা সম্মতভাবে এটা নির্ধারণ করা হয়েছিল 1995-এ। এই কোড অফ কন্ডাক্ট অফ রেসপন্সিবল ফিশারিজ এটা কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু এটা আমরা এখানে
স্বাক্ষর করেছি এবং আমাদেরও কিন্তু এই ফিশারম্যানদের জন্য কোড অফ কন্ডাক্ট অফ রেসপন্সিবল ফিশারিজ আমাদের জন্য কিন্তু এই ধরনের একটা কোড আছে, যেটা আমাদের সাধারণত আমরা কোস্টাল পর্যায়ে যে আমাদের যে ফিশারম্যান যেগুলো আছে তাদের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করে থাকি এবং এটা এফএও কর্তৃক এটা করা হয়েছে। তাহলে তারা বলছে যে এই যে কোড অফ কন্ডাক্ট অফ রেসপন্সিবল ফিশারিজ যেটা আছে এটাকে যারা এগ্রি করতে পারি তাহলে আমরা ইন্টারন্যাশনালি আমরা ফিশারিজ ম্যানেজমেন্ট রুলকে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এফএওর যেটা মতামত আর কি। এরপরে আসি প্রিন্সিপালস অফ ফিশারিজ ম্যানেজমেন্ট। কি কি প্রিন্সিপাল আছে? আমরা আগে বলেছি যে আমাদের এখানে কিছু প্রিন্সিপাল আছে ফিশারিজ ম্যানেজমেন্টের, সেই প্রিন্সিপাল গুলোকে আমাদের ফলো করতে হবে, মানতে হবে। এখানে এফএও অনুযায়ী এখানে 8টা প্রিন্সিপাল আছে। ফুড and agricultural organization advises that a set of working principles should be applied to highlight the underlying key issues of fisheries management. মানে 8টা, there are 8 principles that should be considered as a whole in order to best manage a fishery. এখানে একটা ফিশারি ম্যানেজ করতে গেলে যে 8টা প্রিন্সিপাল, সেই 8টা প্রিন্সিপাল যদি আমরা ফলো করতে পারি তাহলে এখানে বেস্ট ম্যানেজমেন্ট হবে। Simplification can facilitate understanding important principles and highlighting the broad areas which need attention. A number of key principles can be identified which may serve to focus attention on the starting points for effective fisheries management. তাহলে আমাদের যদি অনেকগুলো আছে প্রিন্সিপাল, তার মধ্যে 8টা হলে আমাদের কি প্রিন্সিপাল এখানে আমরা সেগুলো আমরা জানবো। ঠিক আছে, কোন কোন 8টা প্রিন্সিপাল আমাদের ফলো করলে আমাদের ফিশারিজ ম্যানেজমেন্টটা বেস্ট হবে। এখানে যদি একটা ফন্ট সাইজ একটু ছোট হয়ে গেছে, তাই না? তোমাদেরকে দেখতে সমস্যা হচ্ছে কিনা দেখো। মোবাইলে বোধহয় একটু অসুবিধা হচ্ছে না? জি স্যার, সমস্যা নেই স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের তো টাইম মনে শেষ হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখানে যে প্রিন্সিপাল তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিশ স্টকস এন্ড কমিউনিটিজ আর ফাইনাইট এন্ড biological production constrains the potential yield from a fishery. এখানে স্টক এবং কমিউনিটিজ, ফিশ স্টক এবং কমিউনিটিজ আর ফাইনাইট এন্ড biological production constrains the potential yield from a fishery. এখানে যেটা বলা আছে যে আমাদের স্টক এবং কমিউনিটিজ, এটা আমাদের নির্দিষ্ট, তাই না? যে আমাদের দেশে মজুদ মাছের মজুদ এবং কমিউনিটিজ এগুলো মোটামুটি আমাদের জানা আছে। বায়োলজিক্যাল প্রোডাকশন কনস্ট্যান্ট দ্য পটেনশিয়াল yield from a fishery, এবং সে বায়োলজিক্যাল যে প্রোডাকশন এটা কি করে, পটেনশিয়াল yield from fishery, পটেনশিয়াল yield যেটা আমাদের পাওয়া উচিত যে উৎপাদন, সেটাকে কি করে, বাধাগ্রস্ত করে। এখানে the potential yield needs to be estimated and the biological constraints identified. এখানে potential yields need to be estimated, এখানে potential yield যেটা আমাদের আছে সেটা আমাদের এস্টিমেটেড হইতে হবে। এটা ম্যানেজমেন্ট ফাংশন, এর ফাংশন হচ্ছে যে potential yield needs to be estimated and the biological constraints identified, এবং আমাদের কি কি বায়োলজিক্যাল কনস্ট্যান্ট আছে এখানে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে যেটা প্রিন্সিপাল তার এখানে ম্যানেজমেন্ট ফাংশনও দেয়া আছে। তাহলে প্রথম হলো যে আমাদের স্টক কমিউনিটি নির্ধারণ করতে হবে এবং সেটা কি ধরনের এখানে বাধা আছে, আমাদের পটেনশিয়াল yield কি হতে পারে, সেগুলোকে নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে যে বায়োলজিক্যাল প্রোডাকশন অফ এ স্টক ইজ এ ফাংশন অফ দ্য সাইজ অফ দ্য স্টক। এখানে বায়োলজিক্যাল প্রোডাকশনটা কি সেটা বলছে যে ফাংশন অফ দ্য সাইজ অফ দ্য স্টক। ফাংশন অফ দ্য সাইজ অফ দ্য স্টক, ফাংশন মানে কি, এখানে আমাদের ওই স্টক থেকে আমরা কি পেতে পারি সেটাই। আর 2 নম্বর হচ্ছে যে ইট ইজ অলসো এ ফাংশন অফ দ্য ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই ন্যাচারাল অর হিউম্যান ইনডিউসড চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। এখানে শুধু বায়োলজিক্যাল প্রোডাকশন এটা স্টকের ফাংশন হইতে পারে, এটা কিন্তু আরো একটা ফাংশন হলো ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট। শুধু প্রোডাকশনে দেয় না স্টক কিন্তু আমাদের ইকোলজিতেও আমাদের একটা রোল প্লে করে। ঠিক আছে, ইকোলজিক্যাল এনভায়রনমেন্টেও সে একটা রোল প্লে করে। কাজে শুধু যে তাদের যে প্রোডাকশন দেওয়া যায়
তাদের যে একটা ফাংশন তা না, এটা আমাদের ইকোলজিক্যাল এনভায়রনমেন্টকে ঠিক করা তাদের একটা ফাংশন। ইজ ইনফ্লুয়েন্সড বাই ন্যাচারাল অর হিউম্যান ইনডিউসড চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। এবং এইটা ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট যেটা, সেটা কিন্তু আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস দ্বারা ইনফ্লুয়েন্সড। কারণ আমরাই অনেক সময় কি করি, আমরা এই এনভায়রনমেন্টকে বাধাগ্রস্ত করে আমরা আমাদের চাহিদা মতো, আমাদের সুবিধা মতো এটা প্রোডাকশন নিতে থাকি। এটা কিন্তু আসলে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। এনভায়রনমেন্টের চেঞ্জ, তখন ইকোলজিক্যাল এনভায়রনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা আমাদের হিউম্যান ইনডিউসড চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্টের উপর কিন্তু নির্ভর করে। এটা ম্যানেজমেন্ট ফাংশন হবে টার্গেট রেফারেন্স পয়েন্টস need to be established through data collection and fisheries assessment. এখানে টার্গেট রেফারেন্স পয়েন্টস need to be established. আমাদের যে রেফারেন্স পয়েন্ট যেটাকে আমরা টার্গেট করব, সেগুলো আমাদের আগে এস্টাবলিশ করতে হবে। কি কি পয়েন্টের উপরে আমরা টার্গেট করব, থ্রু ডাটা কালেকশন এন্ড ফিশারি অ্যাসেসমেন্ট এবং ডাটা কালেকশনের মাধ্যমে এগুলো ঠিক করতে হবে। এন্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট শুড বি আইডেন্টিফাইড এন্ড মনিটরড। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি হচ্ছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে এবং মনিটর করতে, এন্ড দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যাডজাস্টেড ইন রেসপন্স অ্যাজ নেসেসারি। এখানে আমাদের এনভায়রনমেন্টাল মনিটর করতে এবং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যাডজাস্টেড ইন দ্য রেসপন্স অ্যাজ নেসেসারি। এবং সেই ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিও আমাদের সেইভাবে আমাদের নির্ধারণ করতে হবে যে যেটা করলে আমাদের এখানে আমরা এই এনভায়রনমেন্টাল যে ইকোলজি সেটা যেন আমরা ঠিক রাখতে পারি, সেইভাবে আমাদের ম্যানেজমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে বায়োলজিক্যাল প্রোডাকশন, আসলে এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, এই দুইটাই আমাদের এখানে ঠিক করতে হবে। ঠিক আছে, এই দুইটা অ্যাক্টিভিটির মাধ্যমে। 3 নম্বর হচ্ছে যে হিউম্যান কনজাম্পশন ডিমান্ডস অন ফিশ রিসোর্সেস are fundamentally in conflict with constraint of maintaining a suitably low risk to the resource. Further, modern technology provides humans with the means and demand for its benefits, provides the motivation to extract fish biomass at rates much higher than it can be produced. এখানে হিউম্যান কনজাম্পশন যেটা ডিমান্ডস, আমাদের যে ফিশ ডিমান্ড, সেইটা আমাদের সাধারণত আমাদের ডিমান্ড যদি বাড়তে থাকে, হ্যাঁ, আমাদের রিসোর্সের জন্য এটা একটা ক্ষতি। কারণ যে আমাদের রিসোর্স তো আর এই হারে তখন হয়তো নাও দিতে পারে প্রোডাকশন। ঠিক আছে, কাজেই সেটাকে আমাদের কি করতে হবে, আমাদের চাহিদাটাও কিন্তু আমাদের সেইভাবে ঠিক করতে হবে। অর্থাৎ মডার্ন টেকনোলজি প্রোভাইডস হিউম্যানস with the means and demand for its benefits, provides the motivation to extract fish biomass at rates much higher than it can be produced. যেটা কি হয় যে আমাদের যদি আমাদের যে মডার্ন টেকনোলজি যেগুলো আমরা বের করি, যেটা আমরা মানে যে মডার্ন যে টেকনোলজি আমাদের যেগুলো আছে, এগুলো আসলে further modern provides human with the means and demand for its benefits, provides the motivation. এবং এখানে মোটিভেশন যেটা করা দরকার সেটা হলো যে আমাদের ওই ধরনের যে মডার্ন টেকনোলজি সেগুলোকে অ্যাপ্লাই করতে গেলে সেই বিষয়টা আমাদের চিন্তায় নিয়ে আসতে হবে যে আমাদের সে বায়োমাসের জন্য আমরা ক্ষতি না করতে পারি। এখানে রিয়েলিস্টিক গোলস এন্ড অবজেক্টিভস মাস্ট বি সেট। আমাদের এই জন্য কি করতে হবে, রিয়েলিস্টিক গোলস এন্ড অবজেক্টিভ মাস্ট বি সেট, এন্ড অ্যাচিভিং দ্য অবজেক্টিভস উইল inevitably require controls on fishing effort and capacity. সেজন্য আমাদের কি করতে হবে, ওই ফিশিং এফোর্ট যে কন্ট্রোল এবং ক্যাপাসিটি, ওটাও আমাদের সেইভাবে নির্ধারণ করতে হবে যাতে আমাদের বায়োমাসের জন্য ক্ষতি না হয়। যদি আমরা মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করে আমরা যত কিছু হারভেস্ট করতে পারবো, কিন্তু সেটাও কিন্তু আমাদের একটা নির্ধারণ করে রাখতে হবে নির্দিষ্ট বিষয়। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আমাদের এখানে 3টে আমরা জানলাম। 4 নম্বর হলো যে মাল্টি স্পিসিস ফিশারি description encompasses almost all fisheries. It is impossible to maximize or optimize the yield from all fisheries simultaneously.
মাল্টি স্পিসিস ফিশারি বলতে আমরা বোঝা যাচ্ছে যেটা হলো যে আমাদের দেখা গেল যে যদি আমরা বিভিন্ন প্রজাতির ফিশারি নিয়ে আমরা কাজ করি, যেমন আমাদের আছে কি পাঙ্গাস আছে, আমাদের আবার দেখা যাচ্ছে যে রুই জাতীয় কার্প আছে, তাই না? কার্প ফিশারি, পাঙ্গাস ফিশারি, আবার আছে আমাদের কই, হ্যাঁ, তারপরে হলো আমাদের চিংড়ি, যে বিভিন্ন যে মাল্টি স্পেসিস যে ফিশারি, সেখানে কি করতে হবে? encompass almost all fishery. It is impossible to maximize or optimize the yield from all fisheries simultaneously. হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে একসাথে নির্ধারণ করা, ম্যাক্সিমাইজ করা এবং অপটিমাইজ করা, এটা আসলে খুব টাফ। এই জন্য কি করতে হবে? রিয়েলিস্টিক গোলস এন্ড অবজেক্টিভস মাস্ট বি এস্টাবলিশড অ্যাক্রস ইকোসিস্টেমস সো অ্যাজ টু ম্যানেজ ফর স্পেসিস অ্যান্ড ফিশারিজ ইন্টারাকশনস। এখানে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে আমাদের এই যে গোল এবং অবজেক্টিভ যেটা নির্ধারণ করতে হবে, সেটা রিয়েলিস্টিক পর্যায়ে নির্ধারণ করবে, যাতে আমাদের অন্যান্য যে স্পেসিসের মধ্যে যে ইন্টারাকশন কিংবা অন্যান্য যে স্পেসিসের যে বায়োমাস, সব ধরনের স্পেসিসের বায়োমাস আর ইকোসিস্টেমের জন্য কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টা আমাদের এখানে ভাবতে হবে। কারণ মাল্টি স্পেসিস ফিশারির ক্ষেত্রে আমাদের এই জিনিসটাও ভাবতে হবে যে তাদের ইকোসিস্টেমে এবং ফিশারিজ ইন্টারাকশন আছে, স্পেসিস ইন্টারাকশন, সেখানে যেন কোনো প্রবলেম না। কারণ আমরা যদি ওই ক্যাটফিশ দিয়ে আমরা করলাম ফিশারি, দেখা গেলো যে সেখানে হয়তো ছোট মাছ আমাদের নষ্ট হয়ে গেল, কিংবা আমরা সিলভার কার্প নিয়ে আসলাম, আমাদের কাতলা হ্যাম্পার হইলো, তারপরে আমাদের তেলাপিয়া দেখা যায় অন্যান্য সব মাছ নষ্ট হয়ে গেল। এই বিষয়টা আমাদের ভাবতে হবে। Uncertainty pervades fisheries management and hinders informed decision making. And the greater the uncertainty, the more conservative should be the approach. এখানে আনসার্টেনিটি যদি না